কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রে আজকে এইচএসসি 24 ব্যাচ তোমাদেরকে নিয়ে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ব বাংলা প্রথম পত্রের একটা সেরা প্রস্তুতি এবং যাচাই করব আজকে যে আমরা যে গদ্যের উপরে প্রিপারেশন নিচ্ছি সেখানে এমসিকিউয়ে গদ্য থেকে আমাদের মিনিমাম 12 to 15 কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি এবং কবিতা থেকে কিন্তু গদ্যের প্রশ্ন তুলনামূলকভাবে এইচএসসিতে বেশি আসে। উপন্যাস নাটক তো আছেই, তাও ধরে রাখো 10 থেকে 15 রেঞ্জের মার্ক নিশ্চিত গদ্য থেকে আসবে। যদি গদ্য থেকে এত মার্ক আসে তাহলে এই 15টা মার্ক আমরা কীভাবে নিশ্চিত করব, সেই অনুযায়ী আমাদেরকে কিভাবে পড়তে হবে আজকে আমরা সেটাও জানবো এবং যাচাই করব আমাদের প্রস্তুতিটা আসলে কীরকম। তো সবাই খুব দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? এবং এই যে আজকের ক্লাসের প্রিপারেশনের পিডিএফ, তারপরে আর কি বলো দেখি, তারপরে হচ্ছে তোমার প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বিশদ আলোচনা, যেখান থেকে তোমার ক আর খ নাম্বার, আবারও বলছি, যেখান থেকে তোমার কি ক এবং খ নাম্বার কি পাওয়া পসিবল, ক এবং খ নাম্বার যেখান থেকে তোমাদের হচ্ছে 2 আর 1 3 মার্ক এবং সৃজনশীল কতগুলো আসতে পারে, 4টা, 3 4 12, এদিকে 15, কতগুলো মার্কে তোমাদের একটা ফুল প্রিপারেশন হয়ে যাবে। এখন এই ফুল প্রিপারেশনটা তোমরা কিভাবে পাবে, আমাদের গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। এইচএসসি 45 ডেজ চ্যালেঞ্জের সাজেশন যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা জয়েন হবে, গুগল ফর্মটা পূরণ করবে এবং তার সাথে কিন্তু তুমি বাংলা প্রথম পত্রের আমার সাথে জার্নিটা শুরু হয়ে যাচ্ছে তোমাদের, এবং একসাথে আমরা কিন্তু পুরো পড়াটা কমপ্লিট করব। তো সবাই খুব দ্রুত ক্লাসে যুক্ত হও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাইয়া। ক্লাসটা ফ্রেন্ডদের কাছে শেয়ার করে ফেলো এবং আমরা বাংলা প্রথম পত্রে একটা সেরা প্রস্তুতি এনশিওর করতে যাচ্ছি এইচএসসির জন্য ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, অনেকদিন পর দেখা তোমাদের সাথে। এর আগে অনেকেই নতুন আছো, এর আগে অনেকে হয়তো বা এইচএসসিতে আমার বাংলা প্রথম পত্রের ক্লাস করনি। যারা করনি তারা আজকে একসাথে আমরা শুধু যে এমসিকিউ সলভ করব এমন না, একটা এমসিকিউ সলভ করতে গিয়ে তার আশেপাশে যত ধরনের প্রশ্ন আসা পসিবল সেগুলো নিয়েও আমরা কিন্তু যাচাই করব। তো তোমাকে অবশ্যই একটা হাতের কাছে একটা কলম নিবা, একটা রাফ পেজের মতো নিবা, যে রাফ পেজে এই ছোটোখাটো ইনফরমেশনগুলো কী করবা তুমি বলো দেখি, নোট ডাউন করবা, ওকে? ঠিক আছে, আমি আর কিছুক্ষণ অপেক্ষা করি। এইচএসসি 24 ফাইনাল সাজেশনস গ্রুপটাতে তোমরা যারা এখনও জয়েন হওনি ভাইয়েরা কাইন্ডলি জয়েন হয়ে যাও, ঠিক আছে? গ্রুপটা তোমরা পেয়েছো কি? এইচএসসি 24 ফাইনাল সাজেশন গ্রুপ, ওয়েট করো, আমি তোমাদেরকে আবারও যারা এখনও জয়েন হওনি তাদের গ্রুপটার লিঙ্ক দিয়ে দিই, ওকে? শেয়ার অপশনে আমি তোমাদেরকে গ্রুপের লিঙ্কটা কমেন্ট করে দিচ্ছি, ওকে? এখানে থামো, একটু ওয়েট করো, আমি তোমাদেরকে গ্রুপের লিঙ্কটা কমেন্ট করে দিচ্ছি। এই সময়ে তোমাদেরকে কথাবার্তার বাইরে প্রচুর পড়াশোনা করা উচিত এবং সেই পড়াশোনাটা আমরা কিভাবে করব এখন আমাকে বলো। টপিক হচ্ছে আজ আমরা পুরো গদ্য শেষ করব, পুরো গদ্যের এমসিকিউ প্র্যাকটিস করব আজকে এবং জানবো যে গদ্যের কিছু একদম ইন্ডিভিজুয়াল কমন আসার মতো এমসিকিউ আমরা সলভ করব এবং উইল সি দ্যাট হাউ ইজ আওয়ার প্রিপারেশন, আমরা কি আসলেই পারতেছি কিনা, ঠিক আছে? ওকে, এই যে তোমরা যারা এখনও গ্রুপটাতে যুক্ত হওনি, আমি গ্রুপের লিঙ্ক দিলাম, এখানে দেখো গ্রুপের লিঙ্ক তোমাদের কমেন্টে চলে গেছে। এই গ্রুপের লিঙ্কটাতে তোমরা কপি করে সেই গ্রুপে জয়েন হয়ে যায়। আর কথা না বাড়ে, আমি পড়ানো শুরু করি, কি বলো? ওকে, ঠিক আছে। তোমাদের এইচএসসি 2024 45 ডেজ চ্যালেঞ্জ পুরো কার্যক্রমটাই আমরা তোমাদেরকে নিয়ে ফ্রিতে করছি, কেননা আমাদের মেইন জায়গাটা কিন্তু অ্যাডমিশন, এবং এই অ্যাডমিশনে আমার বাংলা ফার্স্ট পেপার, তোমরা যারা রেগুলার এডুকেশনের গ্রুপটা ফলো করো, লাস্ট গুচ্ছ পরীক্ষা গেল আমার বাংলা প্রথম পত্রে আমার ক্লাস এবং লাস্ট ম্যারাথন ক্লাস থেকে
কয়টা জানো? এটা অবাক করার মতন। তোমার প্রশ্ন এসেছে কতটা? 17টার মতন। 14টা হুবহু জাস্ট একটা ম্যারাথন ক্লাস থেকে তুলে দিছে। আর বাকিগুলো কোথা থেকে? আর বাকিগুলো হচ্ছে তোমার আমার মেইন ক্লাস থেকে, যেটা তোমাদের পেইড ব্যাচে ক্লাস করিয়েছি। তো সেই সব নিজের আর গান না বাড়িয়ে আমরা চলো এমসিকিউ সলভ করা শুরু করে দিই। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে আর্দালি শব্দের অর্থ কি? তোমরা জেনে রাখো, এইচএসসিতে যদি তুমি আটকাও কোথাও, এই শব্দার্থে আটকাবা। এমন কিছু শব্দার্থ আছে প্রচুর পরিমাণে কনফিউজড হয়ে যাবা। তো তোমাদের জন্য আমি শব্দার্থের সাজেশনেরও একটা ফ্রি পিডিএফ কিন্তু দিয়ে দিব ওই আমাদের কোথায় বলো দেখি, 45 ডেজ চ্যালেঞ্জের গ্রুপে। তো ওখানে আবারও বলছি, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কমেন্টে, যারা জয়েন হওনি জয়েন হয়ে যাও, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আর্দালি শব্দের অর্থ কি? উত্তর করো, আর্দালি শব্দের অর্থ কি? আচ্ছা, তুমি স্বর্ণাও বলছো 19টা, ওখানে একটু কনফিউজিং আছে। বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিক্সড একটা কোশ্চেন আছে শব্দ রিলেটেড, সে কারণে একটাকে বাদ দেওয়া হচ্ছে। বল, এ কারণে বললাম, ঠিক আছে, যে এখান থেকে দুটো কম্বাইন্ড কোশ্চেন একটা আসছে। ঠিক আছে, এখন উত্তর করো, আর্দালি শব্দের অর্থ কি? চ্যাপ্টার শুরু হয়েছে অপরিচিতা, গদ্যে আমরা অপরিচিতার 15টা টপ এমসিকিউ সলভ করব। ওকে, ঠিক আছে, উত্তর করো। আর ফ্রেন্ডদেরকে ডেকে ফেলতে পারো, কারণ আমাদের আর থামার জায়গা নেই, তোমার হাতে আর সময়ও নেই। আমি তোমাদের সামনে হায়েস্ট কয়টা ক্লাসে আসবো? গদ্যের একটা ক্লাস, পদ্যের একটা ক্লাস, তারপরে ঠিক একইভাবে নাটক উপন্যাসের 2টা, দেন সৃজনশীল ওভারভিউ করার জন্য, সৃজনশীলের ব্যাখ্যা করানোর জন্য 2টা ক্লাস। কয়টা? 6টা ক্লাসে মাত্র তোমাদের সাথে আমার দেখা হবে। তাহলে বুঝতেই পারছো হাতে সময় কম, ক্লাসগুলো কোনোভাবেই মিস করা যাবে না। প্রথম ক্লাসটা উত্তর করো, আর্দালি শব্দের অর্থ কি? কেউ বলছে জেনারেল, কেউ বলছে সহকারী, কেউ বলছে সৈনিক। কোনটা উত্তর হবে? কারণ আমরা এখনও কনফিউজ। তো জেনে রাখো, আর্দালি শব্দের অর্থ হচ্ছে সৈনিক। আর্দালি শব্দের অর্থ কি? আর্দালি শব্দের অর্থ হচ্ছে সৈনিক, এবং এই রিলেটেড যতগুলো কোশ্চেন আসতে পারে, আমি আবারও বলছি, আমার ক্লাস করতে আসছো, একটা নোটবুক হাতে নাও। যদি না নিয়ে থাকো 30 সেকেন্ড সময় দিচ্ছি, 5 থেকে খাতাটা তুলে নাও। একটা এমসিকিউ সলভ করতে আমরা কতগুলো? একটা এমসিকিউ সলভ করতে গিয়ে আমরা প্রায় 5-6টা করে আরও এমসিকিউ এর উত্তর শিখব। আর্দালি শব্দের অর্থ হচ্ছে সৈনিক, এবং এই সৈনিক আর্দালি সমেত অপরিচিতা গল্পে কে এসেছিল? নেক্সট কোশ্চেন কি? আর্দালি সমেত অপরিচিতা গল্পে কে এসেছিল? সেটা কে বলো দেখি? সেটা হচ্ছে ইংরেজ জেনারেল। এখন প্রশ্ন যদি চেঞ্জ হয়ে যায় যে আর্দালি সমেত অপরিচিতা গল্পে কে এসেছিল? ইংরেজ জেনারেল এসেছিল, এবং আর্দালি শব্দের অর্থ হচ্ছে সৈনিক। দুটো প্রশ্নের উত্তর গেল। তারপরে হচ্ছে এই ট্রেনেরও আরও অনেকগুলো প্রশ্ন আছে। এই ট্রেনে জেনারেল আসার কারণে তারা কি করে বলো দেখি? ফার্স্ট ক্লাসের কামরার সবাইকে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পর সেকেন্ড ক্লাসের কামরায়, এখানে এখন প্রশ্ন হচ্ছে ট্রেনে বলো দেখি, ট্রেনে আমাদের অনুপম কোন ক্লাসের টিকিট কেটেছিল? ট্রেনে অনুপম ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছিল। কোন ক্লাস? ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছিল। তারপরে কি ট্রেনে কল্যাণী কোন ক্লাসের টিকিট কেটেছিল? কল্যাণী টিকিট কেটেছিল সেকেন্ড ক্লাসে। গেল দুটো প্রশ্নের উত্তর। আবার এই যে স্টেশনে অনুপম স্টেশনে কি ফেলে রেখে যায়? নেক্সট কোশ্চেন, অনুপম স্টেশনে কি ফেলে রেখে যায় বলো দেখি? অনুপম স্টেশনে কি ফেলে রেখে যায়? অনুপম স্টেশনে তার ক্যামেরাটা ফেলে রেখে যায়। তারপরে আরও প্রশ্ন আছে, আমরা কল্যাণীর প্রতিবাদী প্রতিরূপ দেখতে পারি কোথায়? স্টেশনে। আমরা কল্যাণীর কি প্রতিবাদী রূপ কোথায় দেখতে পাই? আমরা কিন্তু বিয়ের সময় কল্যাণীকে প্রতিবাদ করতে দেখি নাই। এইটা হচ্ছে মেইন জায়গা, ভুল করেও বিয়ে দাগাবা না। সেখানে শম্ভুনাথ বাবু প্রতিবাদ করে তাড়িয়ে দিয়েছিল, কল্যাণী কিন্তু বাইরে আসেনি যে না আমি তোমাকে বিয়ে করব না, তুমি ভাগে যাও, এরকম কিছু বলেনি।
প্রতিবাদী রূপ আমরা দেখতে পেয়েছিল সে কার সাথে, ইংরেজ জেনারেল এবং স্টেশন মাস্টারের সাথে। সে বলছিল যে এই যে আমাদেরটা আগে থেকে বুক করা এটা মিথ্যা কথা, এবং এই মিথ্যা কথা বলে কল্যাণী তার টিকিট কোথায় ছুঁড়ে পারে, কল্যাণী তার টিকিট স্টেশনের প্ল্যাটফর্মে ছুঁড়ে মারে। কল্যাণী তার টিকিট ছিঁড়ে কোথায় ছুঁড়ে মারে, কল্যাণী টিকিট ছিঁড়ে স্টেশনের প্ল্যাটফর্মে ছুঁড়ে মারে। এবং এই কল্যাণীর প্রতিবাদের কারণেই ট্রেনে আরেকটা কামরা বা বগি যোগ করে তারপর জেনারেল যায়। ঠিক আছে, এই ছিল হচ্ছে তোমাদের এই ট্রেন রিলেটেড যতগুলো পসিবল এমসিকিউ সবগুলো কভার হয়ে গেল। ওকে, ঠিক আছে, চলো এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। মনু শব্দের অর্থ কি? এখানেও দেখো, এখানেও কম করে হলেও এই প্রশ্ন আশেপাশে 5টা এমসিকিউ আছে, আগে উত্তর করো। মনু শব্দের অর্থ কি? মানব, মন, শাস্তি প্রণেতা নাকি বিধানকর্তা, কোনটা? অপরিচিতা থেকে পড়নি, কারণ বাংলা এভাবে তোমরা দেখোনি ভাইয়া। বাংলা প্রথম পত্র এভাবে না দেখলে দেখা জিনিস হয়, এবং হাইস্ট তোমাদের এইচএসসির প্রত্যেকটা বাচ্চাদের পড়ায় বুড়া হয়ে গেলাম। তো তোমাদের মেইন প্রবলেম হয় তোমরা ভালোই পারো এমসিকিউ, কিন্তু 25-এর উপর উঠতে যায় তোমাদের হচ্ছে একটা মিমে বলে না, তোমাদের একদম অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, ওটা গালি হয়ে যায়, কথাটা বললাম না, কি বলো দেখি, 25-এর উপরে উত্তর করতে তোমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো এই যে 5 মার্ক, এই 5 মার্ক কি দোষ করছে ভাইয়া? এই 5 মার্ক কি তোমার সাথে কোনো শত্রুতা? তুমি যত ভালোই সৃজনশীল লেখো, একটা টিচার তোমাকে 7-এর উপরে দিবে খুব কষ্ট করে, হাইয়েস্ট 8। তুমি তাহলে যদি 7টা সৃজনশীল লেখো 7 মার্ক করে, কতগুলো তোমার মার্ক চলে যায় তুমি ভাববে দেখছো? এদিকে কত, এদিকে হয়ে যায় তোমার কত, 49, আর এইদিকে যদি তোমার 25 হয় প্লাস আসে, কোন আক্কেলে প্লাস আসে? কোনোটাতে যদি বেশিও পাও, তুমি যদি এইদিকে কত পাও বলো দেখি, 55 পাইতে হবে তোমাকে, 60-এর মধ্যে 55। এটা আকাশ কুসুম চিন্তা ভাইয়া, হাইয়েস্ট তুমি 52 রেঞ্জে পাবা, 70-এর মধ্যে 55, সরি 60 কেন বলছি, 70-এর মধ্যে 55 পাওয়া আকাশ কুসুম চিন্তা ভাবনা পাওয়া যাইতে পারে যারা ভালো করে লিখবা, কিন্তু টিচাররা একটু কিপটা মার্ক দিতে কার্পণ্য করে, এইটাই হচ্ছে প্যারা। তো এমসিকিউ যেখানে তোমার 30-এ 30 তোলা পসিবল, 30 তুললেই তোমার এখানে 85 মার্ক চলে আসে বাংলায়, আর কোনো দিক তোমাকে ঘুরে তাকাইতে হবে না। তো সৃজনশীলে যেখানে তোমার হাত নেই, তুমি ভালো লিখলেও টিচার কিন্তু ছোট বাচ্চাদের দিয়েও খাতা কাটায়, এটা এইচএসসির একদম সত্য কথা বলতেছি। তো এই জায়গায় আমাদের যেখানে কিছু করার নাই, যেখানে আমার করার আছে আমি 30টা শিওর রাখবো, সৃজনশীলে আমি 3 মার্ক করে শিওর রাখবো, বাকি টিচার দুনিয়া উল্টায় দেখ, আমার কোনো সমস্যা নাই, আমার প্লাস নিশ্চিত চোখ বন্ধ করে। এই জন্য এইভাবে এমসিকিউ প্রিপ নিতে হবে। আচ্ছা তোমাদের দেখি উত্তরগুলো দেখি। ওকে, অনেকে বলছে মানব, মনু মানে মানব, কেউ বলছে বিধানকর্তা, না মানব, মনু মানে মানব নয়, মনু মানে মানব বলছে হচ্ছে এই যে একটা বরিশাইল্লা মনুকে পাইছি, মানুষ বলে না এ বরিশাইল্লা মনু, তো এটা আমাদের ভাষায় হচ্ছে, এটা ডাকনাম থেকে মনু আসছে, আসলে মানুষই বুঝাই আমরা, কিন্তু যদি এটার শব্দের উৎস দেখো, মনু একটা তৎসম শব্দ, যেখান থেকে কি আসে বলো দেখি, এই মনু শব্দের অর্থ হচ্ছে বিধানকর্তা বা শাস্ত্র প্রণেতা। বিধান বা শাস্ত্র মানে কি? বিধান বা শাস্ত্র মানে হচ্ছে নিয়ম। বিধান বা শাস্ত্র মানে কি? মানে হচ্ছে নিয়ম। তাহলে যিনি বিধান বা শাস্ত্র প্রণয়ন করেন তিনি হচ্ছেন মনু। এখানে তোমাদের কনফিউজ করার জন্য শাস্তি দেওয়া আছে, শাস্তি আর শাস্ত্র এক জিনিস নয়। তাহলে মনু শব্দের অর্থ কি? বিধানকর্তা বা শাস্ত্র প্রণেতা। এখন বলো দেখি, অপরিচিতা গল্পে কাকে মনু হিসেবে কল্পনা করা হয়েছে? অপরিচিতা গল্পে কাকে মনু হিসেবে কল্পনা করা হয়েছে? বলো, অপরিচিতা গল্পে কাকে মনু হিসেবে কল্পনা করা হয়েছে? উত্তর করো দেখি। মামাকে, ইয়েস, মামাকে, অপরিচিতা গল্পে মামাকে মনু হিসেবে কল্পনা করা হয়েছে। কেন? এইবার তোমাদের এমসিকিউ শুরু, খাতায় লেখা শুরু করো। মামা
কলকাতার বাইরে যেতে পছন্দ করে না, এটা হচ্ছে কাহিনী। এবং মামা কি করে বলো দেখি? মামা কলকাতার বাইরের সব জায়গাকে কোথাকার অন্তর্ভুক্ত মনে করে? কে পারবা? মামা কলকাতার বাইরের সব জায়গাকে কিসের অন্তর্ভুক্ত মনে করে? কে পারবা? বলো, মামা কলকাতার বাইরের সব জায়গাকে কিসের অন্তর্ভুক্ত মনে করে? উত্তর করবে, বলো হাবড়ার পুল? না, হয়নি। গুড জব স্বর্ণা, স্বর্ণা পেরে গেছে। কি বলো দেখি? মামা কলকাতার বাইরের সব জায়গাকে আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত বলে মনে করে। অর্থাৎ মামা কলকাতার বাইরে যায় না। তিনি সর্বোচ্চ কোন জায়গা পর্যন্ত গিয়েছিল? নেক্সট কোশ্চেন কি? মামা কলকাতার বাইরে যাইতে চায় না, মামাকে কি হিসেবে মনুর সাথে কল্পনা করা হয়েছে? নেক্সট কোশ্চেন হচ্ছে, মামা সর্বোচ্চ কোন জায়গা পর্যন্ত গিয়েছিল? মামা সর্বোচ্চ কোন জায়গা পর্যন্ত গিয়েছিল? বলো, বলো দেখি, মামা সর্বোচ্চ কোন জায়গা পর্যন্ত গিয়েছিল? মামা সম্পর্কে আরও এমসিকিউ আসবে এই জায়গাতেই, 7টা থেকে 8টা এমসিকিউ একটা প্রশ্নের আশেপাশে। মামা সর্বোচ্চ কোন জায়গা? আন্দামান দ্বীপ না তো? এখন বাকি উত্তর করো। আন্দামান দ্বীপ। ঠিক আছে ইসরা, তুমি সবার আগে বলছো। গুড জব জাহিদ হাসান। হ্যাঁ, মামা সর্বোচ্চ কোন নগর? বানানগুলো ঠিক করো। কোন নগরের বানান হচ্ছে এটা, আর তোমার আন্দামান দ্বীপ হচ্ছে বানান হচ্ছে এটা আন্দামান, আন্ডামান না, ঠিক আছে? আন্দামান। ক্লিয়ার? কোন নগর? কয় ওকার নয় ন, ঠিক আছে? কোন আবার তারপর নগর আলাদা করে না কিন্তু, কোন নগর একসাথে। ক্লিয়ার? তারপরে হচ্ছে এখন মামা যদি মনু হইতো, তার মানে মামাকে মনুর সাথে কল্পনা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে মামা যদি মনু হইতো তাহলে মামা কি পার হওয়াকে মহাপাপ বলে ঘোষণা করত? মামা যদি মনু হতো, মামা যদি মনু হতো তাহলে কি পার হওয়াকে মহাপাপ বলে গণ্য করত? বলো দেখি। কানপুর কেন? না, কোন নগর পর্যন্ত গিয়েছিল? হয়নি ভাইয়া, কানপুর আলাদা। কানপুর এখানে কেন আসবে? কোন নগর? হবে না, হয়নি উত্তর। গুড জব ইসরা। হ্যাঁ, মামা যদি মনু হতো তাহলে হাবড়ার পুল পার হওয়াকে সে মহাপাপ বলে গণ্য করত। তাহলে তোমাদেরকে একবার রিভিশন দেই। মনু কাকে মনু হিসেবে তুলনা করা হয়? মামাকে। কেন? কারণ হচ্ছে মামা যদি মনু হতো তাহলে সে কি পার হওয়াকে মহাপাপ করে দিত? হাবড়ার পুল পার হওয়াকে। কারণটা কি? কারণ হচ্ছে মামা কখনো কলকাতার বাইরে যাননি। হায়েস্ট গিয়েছিল কত দূর পর্যন্ত? হায়েস্ট গিয়েছিল কোন নগর পর্যন্ত? কত দূর? কোন নগর। বানানটা লিখে দিচ্ছি বড় করে, কোন নগর। ঠিক আছে, এইটা কোন নগর পর্যন্ত গিয়েছিল। তারপরে কি? তারপরে হচ্ছে মামার মতে কলকাতার বাইরের সব জায়গা কিসের অন্তর্ভুক্ত? আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত। ঠিক আছে, ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। তারপরে আসে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনগুলো? বলো দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটকের অপশন কোনগুলো এখানে? রাজা রানী বিসর্জন, রাজা নবান্ন, মুক্তধারা মুকুট, শাহজাহান নাকি রক্তকরবী, অচলায়তন, হরগজ, বিসর্জন, নটির পূজা। দেখি, এটা না পারলে সমস্যা নেই, এটা মুখস্থ পড়া। এটার জন্য তোমাদেরকে কবি পরিচিতির একটা ছন্দ দিব, যেখান থেকে তুমি রবি ঠাকুরের উপন্যাস, নাটক এবং কাব্যগ্রন্থ মুখস্থ খুব সহজে রাখতে পারবা। আর মনে রাখো, তোমাদের বইয়ের বাইরেরগুলো পড়া লাগবে না, সেই জন্য বাইরের কিছু পড়ার কথা এখন চিন্তা করিও না। ঠিক আছে? খ খ খ হয়নি, শাহজাহান রবীন্দ্রনাথের লেখা না। ভুল, সবই ঠিক ছিল, মাঝখান থেকে ঢুকে গেছে শাহজাহান। শাহজাহান তার নয়। আর কেউ? খ নম্বর উত্তর ভুল। উত্তর হবে কি বলো দেখি? উত্তর হবে ভাইয়া ঘ নাম্বার। উত্তর কি? উত্তর হবে ঘ নাম্বার, মুক্তির উপায়, চিরকুমার সভা,
তাসের দেশ, এই তিনটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক। ছন্দ দিব, চিন্তা করেও না, এই জন্য ছন্দ পাওয়ার জন্য কি করতে হবে, গ্রুপে জয়েন করতে হবে। HSC 24 ফাইনাল সাজেশন ফ্রেন্ডদেরকে যখন এগুলো রেগুলার যাবে তুমি কি করবা, তাদেরকে মেনশন করে দিবা, তাহলে তো একসাথে পড়ছো, প্রিপারেশনটাও ভালো হবে, একই বিষয়ে প্র্যাকটিস করে যাবে। আবারও বলছি ভাইয়াদের এইসব টপিকের বাইরে আসলে বাংলা প্রথম পত্র বা যে যতগুলো সাবজেক্ট পড়াচ্ছি এর বাইরে প্রশ্ন আসার সুযোগ নেই। HSC তুলনামূলক অনেক সহজ, ঠিক আছে। তারপরে চলো, কোন প্রবন্ধগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের, এই প্রবন্ধের তোমাদের দরকার নাই, ঠিক আছে, এটা তোমাদের বইয়ে নাই, সো দরকারও নাই। পরের প্রশ্নে যাও, অপরিচিতা গল্পে কল্যাণী চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর করো, অপরিচিতা গল্পে কল্যাণী চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি? অহংকারী, ব্যক্তিত্বপূর্ণ, পিতৃ আজ্ঞা পালনকারী নাকি নমনীয়? উত্তর করো, দ্রুত উত্তর করতে হবে, আমাদের একটা টপিকেই যদি এত সময় লেগে যায়, তাই না? তোমাদের আজকে মনে হয় আরও ক্লাস আছে। ছয়টা 50-এ তোমাদের একটা ক্লাস আছে, সময় আছে অবশ্য। ব্যক্তিত্বপূর্ণ, ইয়েস ব্যক্তিত্বপূর্ণ। এখন এটা তো একটা প্রশ্নের উত্তর করলা, এগুলো হচ্ছে কি বলো দেখি, এগুলো হচ্ছে তোমার উচ্চতর দক্ষতা কোশ্চেন। পুরো বই পড়ে তুমি কি বুঝতে পারবা, বাট জ্ঞানমূলক প্রশ্নেই আমরা বেশি আটকাই। উচ্চতর দক্ষতা প্রশ্নগুলোতে অপশন অনেক সহজ হয়, ওগুলো একটু বুঝলেই বোঝা যায়, ঠিক আছে। আমরা একদিন লাস্ট দিন যখন ব্যাখ্যা করব প্রত্যেকটা ক্যারেক্টারকে বিশ্লেষণ করে শিখে নিব কার ব্যাপারে কি কি শব্দ যাইতে পারে। এখন আমাদেরকে কল্যাণীর নাম চলে আসছে না, এখন আমাকে বলো অপরিচিতা গল্পে কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করা হয়? অপরিচিতা গল্পে কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করা হয়? দ্রুত উত্তর করবা, আমি বলার পরে আমি 1 থেকে 10 করে মনে মনে গুনবো, তার মধ্যে উত্তর দিয়ে দিবা। তোমাকে একদম ফাস্ট পেস হতে হবে, এইখানে সময় নষ্ট করার কোনো জায়গা নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি গ্রুপের কমেন্ট আবার একবার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ভাইয়া, এই যে গ্রুপের লিঙ্ক চলে গেছে, গ্রুপটাতে জয়েন হয়ে যাও। পিতৃ আজ্ঞা পালনকারী এমনটা নয়, এমন না যে তার বাবা বলছে এই পিতৃ আজ্ঞা পালনকারী হলে লাস্টে না শম্ভুনাথ বাবু রাজি হয়ে গেছে বিয়ে করার জন্য, শম্ভুনাথ বাবুকে তো অনুপম পটায় ফেলছে, তারপরেও কি কল্যাণী অনুপমকে বিয়ে করছে? করে নাই তো, তাহলে পিতৃ আজ্ঞা পালনকারী এখানে বাবার আদেশ পালন করছে না, বরং সে তার বাবার মতনই স্বাধীন চেতা একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ, ঠিক আছে। গ নম্বর উত্তর হবে না, ক্লিয়ার? ওকে, রজনীগন্ধা, ইয়েস রজনীগন্ধা, গুড জব। এখন কি বলো দেখি, কল্যাণীকে কোন ফুলের সাথে রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করা হয় এবং কেন? কল্যাণীর উচ্চতা বোঝাতে। কল্যাণী যে বড় হয়েছে, অর্থাৎ কল্যাণীকে রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করে কেন? কারণ হচ্ছে তার উচ্চতা বোঝানোর জন্য। এখন আমরা তো জানি যে অপরিচিতা গল্পে অনুপমকে কিসের সাথে তুলনা করা হয়? আমরা তো জানি অপরিচিতা গল্পে অনুপমকে শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করা হয়। অনুপমকে কিসের সাথে? শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করা হয়। কে তুলনা করে? করে হচ্ছে আমাদের পণ্ডিত মশাই। কে তুলনা করে? পণ্ডিত মশাই। কি বুঝাইতে? অনুপমের গুণহীনতা বুঝাইতে, ঠিক আছে। এইটুকু তো আমরা বারবার পড়ে আসছি। এখন আরেকটা প্রশ্ন আছে, অপরিচিতা গল্পে অনুপমকে আরও একটা ফুলের সাথে তুলনা করা হয়েছে, সেই ফুলটা কি? কে পারবা বলো? অপরিচিতা গল্পে শিমুল ফুল বাদেও অনুপমকে আরও একটা ফুলের সাথে তুলনা করা হয়েছে, সেই ফুলটা কি? কে পারবা বলো? অনুপমকে বললাম তো শিমুল ফুল মাকাল ফলের সাথে তুলনা করা হয়েছে, এবং কি বোঝাতে? তার গুণহীনতা বোঝানোর জন্য। বাট তার বাইরেও অনুপমকে আরেকটা ফুলের সাথে তুলনা করা হয়েছে, সেটা কে পারবা বলো দেখি? মাকাল ফল শিমুল ফুল হয়েছে, আর একটা ফুল আছে, সেই ফুলটার নাম আমি জানতে চাচ্ছি, কে পারবা বলো? এটা তো পারো, পারা উত্তর সবাই করতেছে, একজনের উত্তর দেখি। গুড জব, বকুল ফুল, ইয়েস উত্তর করে ফেলেছো। হ্যাঁ, আরেকটা ফুল কি? অনুপমের মনের অবস্থাকে
অনুপমের মনের অবস্থাকে কিসের সাথে? অনুপমের মনের অবস্থাকে বকুল ফুলের নবপল্লব রাশির সাথে তুলনা করা হয়েছে। মানে কি? নব মানে নতুন, পল্লব মানে পাতা। এখন যে কোনো একটা গাছের নতুন পাতা থরথরভাবে কাঁপতে থাকে বাতাস হইলে, তো অর্থাৎ তার মনের কম্পমান অবস্থাটাকে বোঝানো হয়েছে কিসের সাথে? বকুল ফুলের নতুন পাতার মতন। ঠিক আছে, ওকে। তো আমরা কাকে কার সাথে তুলনা করা হয়েছে যখন পড়ছি, এখন বলো দেখি অপরিচিতা গল্পে মামাকে মনু বাদে আর কিসের সাথে তুলনা করা হয়েছে? কে পারবা? অপরিচিতা গল্পে মামাকে মনু বাদে আর কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর করো। ওকে, এটা জানতা না? জেনে যাবা, এরকম অনেক কিছু প্রশ্ন আসবে তোমাদের। বাংলা প্রথম পত্র বই পড়েছ কিন্তু তোমাদের সামনে আসবে না, জানানোর জন্যই তো আছি, তাই না? ইয়েস, গুড জব জাহিদ হাসান। এই নামগুলো একসাথে আমরা পড়ে ফেলবো। মামাকে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হিসেবেও তুলনা করা হয়। কি বলো দেখি? ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হিসেবেও তুলনা করা হয়। এবং আর কিসের সাথে বলো দেখি? এটা কার? অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে কিন্তু ফলগুর বালি। কিসের? ফলগুর বালি। এখন তোমরা একটা সেই রকম ভুল করবা, অলরেডি তোমাদের একটা কলেজের টেস্ট পরীক্ষায় প্রশ্নটা এসেছিল যে অনুপমকে কিসের সাথে তুলনা করা হয়েছে। এখন তোমরা জানো ফল্গু কি বলো দেখি? ফল্গু হচ্ছে একটা নদী। কেমন নদী? সেটা হচ্ছে অন্তঃসলিলা নদী। আমরা জানি ফল্গু একটা নদী। কেমন নদী? অন্তঃসলিলা নদী। ঠিক আছে, ফল্গু একটা নদী। কেমন নদী? অন্তঃসলিলা নদী। এখন মামাকে কিন্তু এই নদীর সাথে তুলনা করা হয়নি। এই ফল্গু নদীর উপরে যে বালু থাকে সেই বালুটার সাথে, অর্থাৎ ফল্গুর বালির সাথে তুলনা করা হয়েছে। এখন অপশনে যদি ফল্গু থাকে, একপাশে লেখা থাকে অন্তঃসলিলা নদীর বালু, কোনটা উত্তর করবা? মামা কিন্তু বালুটা, কারণ মামাকে ভেদ করে গিয়ে অনুপমকে কি করতে হয় বলো দেখি? মামাকে ভেদ করে গিয়ে অনুপমকে হচ্ছে তোমার কি করতে হয়? ভেদ করে তার রসগুলো, পরিবারের রস নিতে হয়। মামাকে ভেদ করে কত? 1 গণ্ডূষ জল পাওয়ার জন্যেই। 1 গণ্ডূষ জল পাওয়ার জন্যেই। এই প্রশ্নটা ভুল করবা না, ঠিক আছে? মামা ইকুয়াল টু নট ফল্গু, মামা ইকুয়াল টু ফল্গুর বালি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তারপর হচ্ছে ফল্গু কোথায়? ভারতের এটাও জেনে রাখো, ফল্গু কোথাকার? ভারতের গয়া অঞ্চলের। কোন জায়গায়? ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী। ক্লিয়ার? ঠিক আছে, তুলনা যতগুলো ছিল আমরা শেষ করলাম। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন নগরের অবস্থান কোথায়? এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। কোন নগর? কলকাতার কাছে, কারণ মামা এই কলকাতার কাছের জায়গাতে গিয়েছিল। সে মামা সর্বোচ্চ কোথায় পর্যন্ত গিয়েছিল? কোন নগর পর্যন্ত গিয়েছিল? তারপরে চলো, বীরবল যেমন প্রমোদ চৌধুরী, ভানুসিংহ ঠাকুর তেমন কে? এটা হচ্ছে তোমাদের কি ছদ্মনাম নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল, আর একজন আছে শরৎচন্দ্র। এই 3 জনের ছদ্মনাম পড়লে আমাদের জন্য এনাফ। ঠিক আছে, তো বীরবল প্রমোদ চৌধুরী এখানে বলার কারণ আছে, এই যে প্রমোদ চৌধুরী আছেন, এখন বলো দেখি অপরিচিতা গল্পটা প্রথম কোথায় প্রকাশিত হয়? অপরিচিতা গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? এই প্রমোদ চৌধুরীরই সবুজ পত্র পত্রিকায় অপরিচিতা গল্পটি সবার আগে প্রকাশিত হয়। এবং এই 3টা নাম জেনে রাখো। তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু, এবং শরৎচন্দ্রের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। কি বলো দেখি? অনিলা দেবী। বাকি কারো জানার দরকার নাই তোমাদের। এটা এইচএসসির জন্য এই 3টা জানলেই এনাফ। কাজী নজরুল ইসলামের কি? ধূমকেতু, রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুর, এবং শরৎচন্দ্রেরটা হচ্ছে তিনি অনিলা দেবী ছদ্মনামে লিখতেন। কি ছদ্মনাম? অনিলা
দেবী। দ্যাটস এনাফ ফর ইউ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? কনফিউজিং একটা কোশ্চেন। তোমরা এডুকেশনের গ্রুপে যদি আমার রিলসটা দেখে থাকো তাহলে তোমরা অনেকেই খুব সহজেই পারবা, আর না হলে ব্যাখ্যা করার জন্য আমি তো আছি। দেখি কে পারো। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? শরৎচন্দ্র মেয়ে না, শরৎচন্দ্র ছেলেই, তার ইচ্ছা হয়েছে মেয়ের ছদ্মনামে লেখা, তাই লিখছিল। ঠিক আছে, ছদ্মনাম কবির ছদ্মনামটা কি আমি জানাই দিই। কবি যখন নিজের নাম ঢেকে একটু লিবার্টি নিয়ে তার সাহিত্য রচনা করতে চায়, তখন তিনি স্পেসিফিক কিছু ছদ্মনাম তার সাহিত্যের জন্য ব্যবহার করেন। ঠিক আছে, যেখানে তার নামের পরিবর্তে সেই নামে তার সাহিত্যটা প্রকাশ করা হয়। পরবর্তীতে জানাই যায় যে এটা এই এনারই লেখা, কিন্তু নামের টাইটেলে ওই ছদ্মনাম ব্যবহৃত হয়। ঠিক আছে, ওকে। খ, কেউ বলছে খ, কেউ বলছে ক, উত্তর কোনটা হবে? ঘ নাকি? দেখি আর কারো উত্তর। ওকে, ঠিক আছে, তো উত্তরটা বলে দেই ভাইয়া। এই উত্তর নিয়ে তোমাদের কনফিউজ হয় দুটা কারণে। তোমাদের বইয়ে থেকে প্রশ্ন আসবে দুইটা। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? কন্যার পিতামাত্রই স্বীকার করবে অনুপম সৎ পাত্র। কন্যার পিতামাত্র স্বীকার করবে অনুপম সৎ পাত্র। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন নিয়ে তোমাদের কনফিউশন হবে। কন্যার পিতামাত্র স্বীকার করবে অনুপম সৎপাত্র এবং অনুপম নিতান্তই ভালো মানুষ। তো এটার উত্তর হচ্ছে অনুপম নিতান্ত ভালো মানুষ বলে, আমি নিতান্তই ভালো মানুষ, কেননা আমার ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই। আর পরের প্রশ্নটা হচ্ছে কন্যার পিতামাত্রই স্বীকার করবে আমি সৎপাত্র, আমি ভালো মানুষ। কেন স্বীকার করবে? কারণ সে তামাকটুকু খায় না, অর্থাৎ কি সে ধূমপান করে না বা সে তামাক খায় না। ঠিক আছে, এই দুটো কোশ্চেন নিয়ে কনফিউজ হব না। যখন বলবে নিতান্তই ভালো মানুষ হওয়ার তার কোনো ঝঞ্ঝাট নেই। যখন বলবে অনুপম সৎপাত্র কেন, তখন হবে সে তামাক পর্যন্ত খায় না বা সে ধূমপান করে না। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেনে যাই। অপরিচিতা গল্পে উল্লেখিত বিয়ে সম্পর্কে কার একটা বিশেষ মত ছিল? অপরিচিতা গল্পে উল্লেখিত বিয়ে সম্পর্কে কার একটা বিশেষ মত ছিল? উত্তর করো। অপরিচিতা গল্পে বিয়ে সম্পর্কে কার একটা বিশেষ মত ছিল? আচ্ছা, আমি পেজে বলতেছি একে ব্লক করে দেওয়ার জন্য। খায় দেয় কাজ নেই, স্প্যাম পড়তে আসছে কোথাও থেকে, স্প্যাম অ্যাকাউন্ট নিয়ে। আমি বলে দিচ্ছি একে ব্লক করার জন্য। আরে ভাবিও না যে এটা আসল কোনো মানুষ। এ হচ্ছে তোমার এটা কেমন একটা গালি শোনাবে। তারপরেও শোনো, অনেকেই বলে সে কি বলো দেখি, ছেলেদের পুরুষাঙ্গ বিশিষ্ট নারী। বুঝছো? জাস্ট স্প্যাম করার জন্য এটা করছে, আমি বলে দিচ্ছি একে ব্যান করেন। চলো এখন নেক্সট কোশ্চেন হচ্ছে অপরিচিতা গল্পে বিয়ে সম্পর্কে কার একটা বিশেষ মত আছে? মামার একটা বিশেষ মত আছে। ওকে, অপরিচিতা গল্পে কার সম্পর্কে একটা বিশেষ মত আছে? মামার বিয়ে সম্পর্কে একটা বিশেষ মত আছে। সেই মতটা কি? সেই মতটা হচ্ছে ধনীর কন্যা তার পছন্দ নয়। মামার মত হচ্ছে দুইটা। একটা মত কি? ধনীর কন্যা তার পছন্দ নয়, এবং সেকেন্ড মত হচ্ছে যে বিয়ে করে আসবে সে কি মাথা হেট করে আসবে। তাহলে মামা সম্পর্কে বিয়ে সম্পর্কে মামার বিশেষ মত কি ছিল? মামার ছিল মতটা কি ছিল? ধনীর কন্যা তার পছন্দ নয় এবং যে বাসায় আসবে সে মাথা হেট করে আসবে। এবং আরও একটা মতবাদ ছিল, মামা কেমন বেয়াই চান? মামা এমন বেয়াই চান যার কি টাকা নাই, কিন্তু কি বলো দেখি, যার টাকা নাই কিন্তু টাকা দিতে কসুর করবে না। বিয়ে সম্পর্কে মত কি? ধনীর কন্যা তার পছন্দ নয়, যে আসবে মাথা হেট করে আসবে। বেয়াই কেমন চান? বেয়াই চান যার টাকা নাই কিন্তু
টাকা দিতে কসুর করবে না, অর্থাৎ এমন গরিব মানুষ নিজের সব কিছু বেচে টেচে তাকে কি বলো দেখি, তাকে যৌতুকের টাকা দিবে। তারপরে আরও একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কিসের পরিবর্তে কি দিলে কোনো নালিশ খাটবে না, অর্থাৎ বেয়াইকে বা গুড়গুড়ির বদলে বাধা হুকা দিলে কোনো নালিশ খাটবে না। এখানে শব্দার্থ একটা পাবা গুড়গুড়ি। কি বাবা বলো দেখি? গুড়গুড়ি। তোমাদের দেখি ম্যারাথন ক্লাস নেওয়া লাগবে রে। অলরেডি ক্লাসে আমাদের কত মিনিট? হাফ অ্যান আওয়ার হয়ে যাচ্ছে, আমরা একটা অধ্যায়ে আছি। প্রচুর পড়া তো, এই জন্য তোমাদের আর বাদ দিতে চাই না। দেখি আমি তোমাদের জন্য ম্যারাথন ক্লাস অ্যারেঞ্জ করতে পারি কিনা তোমাদের জন্য। দ্যাট উইল বি এ মাচ বেটার ওয়ান, ঠিক আছে? কারণ বাংলা প্রথম পত্রে প্রচুর পড়া। গুড়গুড়ি অর্থ কি? উত্তর করো দেখি। ঠিক আছে, গুড়গুড়ি গুড়গুড়ি শব্দের অর্থ কি? কে পারবা? দ্রুত উত্তর করবা। তোমাদের গদ্যের জন্য একটা স্পেসিফিক ম্যারাথন ক্লাস দিতে হবে। ইয়েস, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। কারণ বাংলা প্রথম পত্রে তোমাদের যখন দিচ্ছি সার্ভিসটা, নিজের সেরাটা দিব, ডেডিকেটেড, ফ্রিতে পাচ্ছ, জাস্ট যুক্ত হয়ে রাখো। কারণ তোমাদেরকে নারিশ করতে, এই যে তোমরা আসো অ্যাডমিশনে আসে হা হুতাশ করো। আমি যখন একটা রবীন্দ্রনাথের একটা পুরো ক্লাস লাগে আমার 3 ঘন্টার, তোমাদেরকে জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুর পড়াইতে, কারণ অ্যাডমিশনের পড়াটা এরকম। সেখানে এসে তোমাদের অপরিচিতা আবার যখন মূল থেকে পড়াবো, এই তোমরাই কি হা হুতাশ করবা যে এত সময় লাগে ভাইয়া, আগে কিছু পড়ে আসেনি। এই জন্য এখন থেকে যদি বেসিকটা ক্লিয়ার থাকে, এই কঠিন টপিকগুলো তোমরা যখন অ্যাডমিশনে আসবা তোমাদের জন্য সহজ, আমার জন্য সহজ তোমাদেরকে পড়ানোর। ঠিক আছে? তো এই স্ট্রাকচার দেখে আমি ট্রাই করবো। ওকে, গুড়গুড়ির অর্থ বলো। গুড়গুড়ির অর্থ হচ্ছে আলবোলা। গুড়গুড়ির অর্থ আলবোলা, বা এটার হচ্ছে সঠিক শব্দ হচ্ছে, এটা হচ্ছে সমার্থক শব্দ। এটা কি? দীর্ঘ নলযুক্ত হুকা। গুড়গুড়ি কি বলো দেখি? দীর্ঘ নলযুক্ত হুকা। ঠিক আছে, গুড়গুড়ি কি? গুড়গুড়ি হচ্ছে দীর্ঘ নলযুক্ত হুকা। গুড জব স্বর্ণা, লিখে ফেলেছো। এখন আমাকে বলো বাধা হুকা কি? দ্রুত উত্তর, 10 সেকেন্ডের বেশি এখন আর সময় দিব না, আমরা এখন জাস্ট খালি রকেট গতিতে পড়ব। বাধা হুকা মানে কি বলো? বাধা হুকা মানে কি? গুড়গুড়ি মানে কি বলো? গুড়গুড়ি মানে হচ্ছে আলবোলা। বাধা হুকা মানে কি? এইটা হচ্ছে তোমার বাধা হুকা থেকে একটা সমার্থক শব্দ আসবে। বাধা হুকার সাথে নিচের কোন ফলটি সম্পর্কিত? বাধা হুকার সাথে সম্পর্কিত ফল হচ্ছে নারকেল। বাধা হুকার সাথে সম্পর্কিত ফল কি? বাধা হুকার সাথে সম্পর্কিত ফল হচ্ছে নারকেল। কেন? কারণ বাধা হুকা হচ্ছে নারকেলের খোল বিশিষ্ট হুকা। নারকেলের কি? খোল বিশিষ্ট হুকা হচ্ছে বাধা হুকা, মানে একদম খোল দিয়ে ডিরেক্ট ফু দিয়ে করে, আর সেই জায়গায় অনেক ভালো জিনিস, একটা নিম্নমানের একটা উচ্চমানের। ঠিক আছে, তারপরে চলো, টাকার প্রতি আসক্তিটা মামার কিসের সাথে জড়িত? টাকার প্রতি আসক্তিটা, কারণ স্বর্ণা আমার একদম ফার্স্ট মোমেন্টে গত 23 থেকে স্বর্ণাকে চিনা পারার কারণ হচ্ছে গত 23 ব্যাচের যখন আমি ম্যারাথন ক্লাস নিচ্ছি, তখন থেকে সে এইচএসসি 24-এর সে আমার টানা ক্লাস করে। এই জন্য এইসব বিষয় তার একদম মুখস্থ হয়ে গেছে, এই কারণে সে পারছে। একজন কমেন্ট করছো, তো আমি ওর হয়ে উত্তরটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তারপরে বলো, নারকেলের টাকার প্রতি আসক্তিটা মামার কিসের সাথে জড়িত? একজন উত্তর করেছে অস্থি চামড়া, খ নাম্বার। আর কি? গুড জব, বদ্রির উত্তরটা ঠিক আছে। একজন বলছে অস্থি মজ্জা, একজন বলছে অস্থি চামড়া। কোনটা উত্তর হবে? এটা হচ্ছে অস্থি মজ্জার সাথে জড়িত। টাকার প্রতি আসক্তিটা মামার কিসের সাথে জড়িত? মামার অস্থি মজ্জার সাথে জড়িত। ঠিক আছে, এবং এখান থেকে প্রশ্ন আসে, যেখানেই বলো দেখি কি, পরিবার
পরিবারের যেখানেই টাকার সম্বন্ধ থাকবে সেখানে কে জিতবে? সেখানে মামা জিতবে। এই কারণে মামা কি বলো দেখি? এই কারণেই মামা অনুপমের পরিবারের উপর দাপট বিস্তার করতে পারে। যেখানেই অনুপমদের টাকার সম্পর্ক আছে সেখানেই অনুপমের মামা জিতবে। অনুপমের মামার সাথে আশেপাশে রিলেটেড মানুষগুলোকে একটু চেনে নাও। অনুপমের বাবা কি ছিল? উকিল ছিল। এবং এই জায়গা থেকে প্রশ্ন আসে অনুপমের মা কি? অনুপমকে কখনো কি ভুলতে দেয় না? অনুপমকে ভুলতে দেয় না যে তারা বড়লোক। তারা কি বলো দেখি? যে তারা বড়লোক। এবং আরও কি বলো দেখি? আরও হচ্ছে অনুপমের বাবা তার কাজ থেকে কখন নিস্তার লাভ করে? কাজ থেকে কখন অবকাশ নেয়? মৃত্যুর পরে। অনুপমের বাবা তার কাছ থেকে প্রথম অবকাশ কখন পায়? প্রথম অবকাশ পায় হচ্ছে মৃত্যুর পরে। অর্থাৎ অনুপমের বাবা কাজ করতে করতে মারাই যায়, সে আর নিজের জীবনে অবকাশ বা রেস্ট নেওয়ার সুযোগ পায়নি। অনুপমের বাবার পরিশ্রমের কারণেই তারা ধনী। অনুপমের বাবা ছিল উকিল। এবং এই পুরো গল্পে আরেকজন উকিল আছে, সেটা হচ্ছে শম্ভুনাথ বাবুর বন্ধু। শম্ভুনাথ বাবুর বন্ধুর পেশা কি? শম্ভুনাথ বাবুর বন্ধুর পেশা হচ্ছে উকিল। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সী হইল না, এই কথাটির অন্তর্নিহিত বক্তব্য কি? আবার একটা উচ্চতর দক্ষতা প্রশ্ন। দেখি কে পারে উত্তর করো। সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সী হইল না, এ কথার অন্তর্নিহিত বক্তব্য কি? উত্তর করো। টাইম এখন 54। আজকে তাহলে বিলাসী আর এটা শেষ করি, কি বলো প্রপারলি? তারপরে আমি দেখি তোমাদের যদি আরও ক্লাস অ্যারেঞ্জ করা যায়, দ্যাট উইল বি মাচ বেটার ফর ইউ গাইস। ওকে, গতটা তাহলে আমরা কয় পার্টে? আমরা 2 পার্টে শেষ করি। ওকে, পরবর্তীগুলো নেই, কারণ এখানে পড়লে প্রচুর প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো রিভিশন না দিয়ে জাস্ট একটা দুইটা এমসিকিউ পড়ায় সেটাই যে পরীক্ষায় আসবে এটা বলার ক্ষমতা আমার নাই। ঠিক আছে? আমি কমন ফেলি কেন? আমি কমন ফেলি কারণ হচ্ছে আমি তোমাদেরকে কোনো কিছুই বাদ দেই না। এই কারণে আমি বুক ফুলায় বলতে পারি যে আমার 100% কমন আসছে। যদি প্রুফ চাও আমি দেখা দিতে পারবো। এটা গুচ্ছের ইভেন জাস্ট তোমাদের ঢাবির রিটেন পরীক্ষায় আমি আগের কয়েকদিন আগে, ঢাবির পরীক্ষার মেবি কয়েকদিন আগে ফাইনাল রিটেনের সাজেশন পরীক্ষায় আমি বলে গেছি আমার পথ থেকে আসবেই। ঘুরে ফিরে দেখি আমার পথ থেকে প্রশ্ন আসছে। ইভেন আমি রিটেনের জন্য যে উদ্দীপকটা তুলে দিছি তার 2টা কোশ্চেন সহ হুবহু ঢাবির পরীক্ষায় চলে আসছে। কেন আসছে? কারণ তোমাদেরকে কিছু বাদ দেই না। এই সেম ফিলোসফি ভাইয়া ফলো করো এভরি সাবজেক্টের জন্য। টপিক বাদ দিবা না, তোমার কমন পাইতে অসুবিধা কি? সবই তোমার পড়া। এই বেসিক ফিলোসফি সবাই ফলো করবে। ওকে, ঠিক আছে। সো অনেকে বলছো ও নির্দিষ্ট স্তরে অনুপমের বয়স আটকে আছে, অনুপম শেষ পর্যন্ত স্বাবলম্বী পুরুষ হতে পারলেন না। বুঝতেই পারছো, শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স মানে অনুপমের বয়স কোনোখানেই আটকে নাই, বরং অনুপম শেষ পর্যন্ত কি? শেষ পর্যন্ত সে স্বাবলম্বী পুরুষ হতে পারেনি। শেষ পর্যন্ত কি বলো দেখি? শেষ পর্যন্ত সে স্বাবলম্বী পুরুষ হতে পারেনি। ওকে, এইটাতে বোঝার কিছুই নাই। এই বয়স আটকানো মানে হচ্ছে তার বয়স কখনো মানুষের আটকে থাকে না, বরং আটকাতে পারে সে দায়িত্বে। ওকে, নেক্সট কোশ্চেন। অপরিচিতা গল্পে কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করা হয়েছে? অলরেডি আমরা পড়ে ফেলছি, রজনীগন্ধা। এখানে সময় নষ্ট করব না, ঠিক আছে? এটা তোমাদের বলে দিয়েছি। 27 বছর বয়সের একটু কি আছে, এটার উত্তর করো। গুড জব সাজেদা আক্তার, গুড জব। এবং তোমরা যদি আসলেই আমার হচ্ছে ম্যারাথন টাইপের ক্লাস চাও, এইচএসসি 24 ব্যাচ এডুকেশনের গ্রুপে তোমরা হচ্ছে এডুকেশনের গ্রুপ অফিসিয়াল গ্রুপটাতে তো জয়েন হবা, প্লাস তোমাদের 24-এর সাজেশন গ্রুপে যুক্ত হও, ঠিক আছে? সাতাশ বছর বয়সে একটু কি আছে? উত্তর অনেকে বলছো ক, বিশেষ মর্যাদা। এখন এই জায়গায় কনফিউশন, এবং তোমাদের কনফিউশন রিলেটেড সব কোশ্চেনের অ্যান্সার করব কিভাবে। 27 বছর বয়সের একটা বিশেষ মর্যাদা আছে, এই জায়গায় কিন্তু বইয়ে লেখা নাই। বইয়ে লেখা আছে এ বয়সের একটা বিশেষ মর্যাদা আছে।
এই বয়সটা কি অনুপমের বয়স। অনুপমের বয়স কত? 27 বছর। আজকের পর থেকে অনুপমের বয়স নিয়ে বা কল্যাণীর বয়স নিয়ে অপরিচিতা গল্পে তোমাদের একটাও ভুল হবে না। মনে রাখো, অপরিচিতা গল্পে বয়সের আলোচনা আছে 3টা সেকশনে। বর্তমান বয়স, বিয়ের সময় বয়স, ট্রেনে দেখা হওয়ার বয়স। কয়টা বয়স? বর্তমান, ট্রেন, আর আচ্ছা উল্টা পাশে লিখি, সবার আগে কিন্তু হয়েছে বিয়ে, তারপর হচ্ছে ট্রেন, তারপর হচ্ছে বর্তমান সময়। ঠিক আছে? 4 বছর আগে, কয় বছর আগে? 4 বছর আগে বিয়ে হয়েছে। 4 বছর আগে বিয়ের সময় অনুপমের বয়স 23, বর্তমানও 4 বছর পর, অর্থাৎ বিয়ের 4 বছর পর অপরিচিতা গল্পটা অনুপম ব্যাখ্যা করতেছে। তাহলে অনুপমের বয়স যদি বিয়ের সময় 23 বছর হয়, তার বর্তমান বয়স 4 যোগ করবা 27 বছর। বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15 বছর, সেই বয়সকেই বেশি বলা হইতো যে এত বয়স হয়ে গেছে মেয়ের, কেননা সেই সময়ে 10 থেকে 11 বছর বয়সের মধ্যে মেয়েদের বিয়ে হয়ে যাইত। ঠিক আছে? কেন কল্যাণীর বিয়ে হইতো না? কারণ হচ্ছে বরের হাট কি? মহার্ঘ, এবং বরের হাট হচ্ছে মহার্ঘ মানে ভালো পাত্র পাওয়া দায়। এবং আরও একটা কারণ ছিল কি? ধনুক ভাঙা পণ। ধনুক ভাঙা পণ। তাহলে 15 বছর হয়ে যাওয়ার পরেও কল্যাণীর বিয়ে হয়নি কেন? তার বরের হাট ছিল মহার্ঘ, মহার্ঘ মানে দুর্লভ, এবং একই সাথে ধনুক ভাঙা পণ চাইতো। ঠিক আছে? তারপরে হচ্ছে আবার আমরা ফিরে যাই, বিয়ের সময় কল্যাণীর বয়স 23, অনুপমের বয়স কত ছিল? অনুপমের বয়স 23, কল্যাণীর বয়স 15, 4 যোগ করবা বর্তমান। কল্যাণীর বর্তমান বয়স 19 বছর। তারপরে বিয়ে থেকে ট্রেনে চড়ার ডিফারেন্স হচ্ছে 1 বছরের। বিয়ের পরের বছরই ট্রেনে অনুপমের কল্যাণীর সাথে দেখা হয়। তাহলে ট্রেনে অনুপমের বয়স ছিল 24 বছর, কল্যাণীর বয়স ছিল 16 বছর। কিন্তু ট্রেনে কি অনুপম কল্যাণীকে ঠিকঠাক প্রথমে তো জানাই নাই যে কল্যাণী, সে কারণে সে প্রথমে কল্পনা করে দেখতেছে এই মেয়েটার বয়স কত হবে, 16 থেকে 17। সে কিন্তু ঠিকই দেখছে আসলেই 16 বছর বয়স ছিল। ঠিক আছে? তারপরে অন্য ক্যারেক্টারের মধ্যে মামার বয়স। এখন অনুপমের সাথে মামার বয়সের ডিফারেন্স হচ্ছে 6। অনুপমের যে কোনো বয়সের সাথে 6 যোগ করবা, মামার বয়স পাবা। তাহলে বিয়ের সময় মামার বয়স 29, বর্তমানে মামার বয়স কত? 33। শেষ। আরেকজন আছে শম্ভুনাথ বাবুর। বিয়ের সময় শম্ভুনাথ বাবুর বয়স ছিল 40 প্লাস মাইনাস, মানে 40-এর এসপার ওসপার, 38, 39, 40, 41, 42, 38 থেকে 42-এর মধ্যে, মানে 40-এর এই পারও হইতে পারে ওই পার, কাছাকাছি বলছে। এখন তার 4 বছর পর যদি হয়, লাস্ট যদি 38 বছরও ধরো, তাহলে শম্ভুনাথ বাবুর বর্তমান বয়সকে অবশ্যই 40-এর উপরে হবে কিনা? 40-এর নিচে হওয়ার আর সুযোগ নাই, সে কারণে বর্তমানে শম্ভুনাথ বাবুর বয়স 40 প্লাস। ঠিক আছে? এই ছোট্ট একটা জিনিস, এটা দিয়ে সবগুলো বয়স মনে রাখবা। বিয়ে থেকে বর্তমানের ডিফারেন্স 4, একটা বয়স বর্তমানটা যদি মনে রাখো তাও হবে, বা যদি তুমি কি বলো দেখি বিয়ের সময় বয়সটা মনে রাখো তাও হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? সহজ বিষয়। এবং মনে রাখবা শম্ভুনাথ বাবুর বর্তমান বয়স অবশ্যই 40-এর উপরে হবে। বিয়ের সময় শম্ভুনাথ বাবুর বয়স 40-এর এসপার ওসপার, মানে 40-এর কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে 4 বছর পর শম্ভুনাথ বাবু অবশ্যই 40 বছরের বেশি তার বয়স হয়ে গেছে। এটাও একটা উচ্চতার দক্ষতার প্রশ্ন। ঠিক আছে? ওকে, চলো আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাই। অপরিচিতা গল্পটি কার জবানিতে লেখা? অপরিচিতা গল্পটি হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লেখা এবং অনুপমের জবানিতে লেখা। উত্তম পুরুষের জবানিতে লেখা এবং কার বলো দেখি? অনুপমের জবানিতে লেখা। উত্তম পুরুষের জবানিতে লেখা, অনুপমের জবানিতে লেখা। উত্তম পুরুষের জবানিতে কেন বলে? কারণ উত্তম পুরুষের কথাবার্তা হচ্ছে আমি আমার, এইভাবে কথা বলাকে বলা হয় উত্তম পুরুষ। এবং এই জায়গায় মাথায় রাখো, অনুপম শব্দটা কিন্তু একটা নাম পুরুষ, কিন্তু যখন তুমি কোনো কথা বলবা, তোমার কথায় যখন আমি, আমরা, আমার এই কথাগুলো ব্যবহার হবে, তখন সেটা উত্তম পুরুষের জবানি বলবে, এবং অপর দিকে কে বলছে সেটা হচ্ছে অনুপমের জবানি। ক্লিয়ার? এরকম উত্তম পুরুষের জবানি এবং
ক্যারেক্টারের জবানিতে তোমাদের বইয়ে মোট 3টা গদ্য আছে। কয়টা গদ্য? 3টা গদ্য। নাম হচ্ছে অপরিচিতা, বিলাসী আর রেইনকোট। তোমাদের বইয়ে এরকম কয়টা আছে? অপরিচিতা, বিলাসী, রেইনকোট। এই 3টাই উত্তম পুরুষের জবানিতে লেখা। বিলাসী ন্যাড়ার জবানিতে, রেইনকোট হচ্ছে নুরুল হুদার জবানিতে। এরকম মোট কয়টা গদ্য আছে তোমাদের বইয়ে? তোমাদের বইয়ে মোট কয়টা গদ্য? এরকম 3টা গদ্য আছে। ঠিক আছে, অপরিচিতা গল্পটি কার জবানিতে লেখা? অনুপমের জবানিতে এবং উত্তম পুরুষের জবানিতে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, বিনু দাদার ভাষাটা অত্যন্ত ড্যাশ, শূন্যস্থানে কি বসবে? তুমি এডুকেশনের রেগুলার তোমাদের রুটিন ফলো করা হবে। এই রেগুলার রুটিনে রেগুলার ক্লাসের আপডেট পেয়ে যাবা। সাজেশন গ্রুপেও তোমাদের পোস্ট করা হবে যে ক্লাস কবে, সবই জানতে পারবা আপডেট। জাস্ট ফলো আপ করো। ঠিক আছে, রেগুলার ক্লাসের অনেক আগেই কিন্তু রিলসও যায় যে আমি এতটায় ক্লাস নিব, রিলসও দিব। সো চিন্তা নেই। ওকে, যারা ফ্রেন্ডরা এখনও ক্লাস করতে পারেনি, যদি দেখা হয় তাদেরকে বলে দিও, কারণ একটা ক্লাস মিস করলে না এখন আর তোমাদের আর হাতে ওই সময় নাই যে আমি আবার রিভিশন ক্লাস করাইতে পারি। সো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল সবগুলো ক্লাস করবা। ঠিক আছে, ওকে। ইকোনমিক্স পাওয়ার সম্ভাবনা ভাইয়া আছে, ইকোনমিক্স পাওয়ার সম্ভাবনা আছে। একটু ওয়েট করো, কারণ হচ্ছে তোমার ফার্স্ট জিএসটির ফার্স্ট মেরিটের বেশিরভাগরা ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স অলরেডি পেয়ে গেছে, তারপরেও গুচ্ছ দিয়েছে। তোমার যদি ফার্স্ট 2 ইয়াতেও না হয়, তুমি লেগে থাকো, ইকোনমিক্স আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, ওকে ভাইয়া। সাদিকুল, অত্যন্ত 8, যারা 8 বলেছ তাদের উত্তরটা সঠিক। 8 হবে, 8-60 হবে না। বিনু দাদার ভাষাটা কি বলো দেখি? বিনু দাদার ভাষাটা অত্যন্ত 8, 8 না। 8 মানে কি? 8 মানে হচ্ছে চাপা। এই জায়গায় চাপা স্বভাবের কাকে বলা হয়? এই চাপা কিন্তু চাপার জোর না, এই চাপা মনে হচ্ছে যে খুব বেশি কথা বলে না। অপরিচিতা গল্পে চাপা স্বভাবের কে? অপরিচিতা গল্পে চাপা স্বভাবের হচ্ছে বিনু দাদা। বিনু দাদার সাথে অনুপমের সম্পর্ক কি? বিনু দাদার সাথে অনুপমের সম্পর্ক হচ্ছে পিস্তুত ভাই। কি পিস্তুত ভাই? পিস্তুত ভাই। তারপরে বিনু দাদাকে নিয়ে আরও কোশ্চেন আছে। আমরা যেটাকে চমৎকার বলি, বিনু দাদা সেটাকে কি বলে? আমরা যেটাকে চমৎকার বলি, বিনু দাদা সেটাকে বলে হচ্ছে চলনসই। আমরা যেটাকে চমৎকার বলি, বিনু দাদা সেটাকে কি বলে? বিনু দাদা সেটাকে চলনসই বলে। আবার মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, কল্যাণীকে খাঁটি সোনা কে বলে? বিনু দাদা বলে। মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। এই উক্তিটা কার? এই উক্তিটা বিনু দাদার। কাকে বলে? কল্যাণীকে বলে, কল্যাণীর ব্যাপারে বলে এবং অনুপমকে বলে। ঠিক আছে, ওকে। তাহলে বিনু দাদা নিয়ে প্রশ্ন কি কি মনে রাখো? বিনু দাদার ভাষা অত্যন্ত 8, বিনু দাদা চাপা স্বভাবের। বিনু দাদা কি বলো দেখি? বিনু দাদা আমরা যেটাকে চমৎকার বলি, বিনু দাদা বলে চলনসই। সেই বিনু দাদা আবার কল্যাণীর সম্পর্কে কি বলে? বলে মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। এটা দেখে অনুপমের মনে কি ফুল ফোটা শুরু হয়ে গেছে যে বিনু দাদা বলছে, তার মানে মারাত্মক। এইখান থেকে আরো প্রশ্ন, কার রুচির উপর অনুপম 16 আনা? কার রুচির উপর অনুপম 16 আনা কি বলো দেখি? অনুপম 16 আনা বিশ্বাস করতে পারে, সেটাও হচ্ছে বিনু দাদা। কার রুচির উপর অনুপম 16 আনা বিশ্বাস করতে পারে বলো দেখি? বিনু দাদা। বিনু দাদার রুচির উপর অনুপম কত আনা বিশ্বাস করতে পারে? 16 আনা বিশ্বাস করতে পারে, মানে 100%। ঠিক আছে, ওকে। এবং পুরো অপরিচিতা গল্পে কার রুচির প্রশংসা করা হয়েছে সেটা হচ্ছে তোমার বিনু দাদা। বিনু দাদা যখন বলছি, আরেকটা ক্যারেক্টার আছে হরিশ, এটাও জেনে নেই। হরিশকে? হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। জব করে কোথায়? জব করে কানপুর। এই কানপুর কি? এই কানপুর হচ্ছে শম্ভুনাথ বাবু এবং কল্যাণীর কিসের জায়গা বলো দেখি? শম্ভুনাথ বাবু এবং কল্যাণীর হচ্ছে বাড়ি যেখানে। এখন এই হরিশের গুণ কি? এই হরিশের গুণ হচ্ছে সরস রসনার গুণ। মানে কি? সে অনেক রস মিশায় গল্প করতে পারে। ঠিক আছে, সরস রসনার গুণ আছে কার?
কি বলো দেখি? হরিষের আছে সরস রসনার গুণ। কাকে কাছে পেলে মামা ছাড়তে চায় না? কাকে কাছে পেলে মামা ছাড়তে চায় না, সেটা হচ্ছে হরিশকে কাছে পেলে মামা ছাড়তে চায় না। পরিবারের সবার কাছে কার সুনাম আছে? হরিশের সুনাম আছে। কেন? কারণ হচ্ছে তার সরস রসনার গুণ বা গল্প করার গুণের কারণে। ঠিক আছে, এই ছিল হরিশ নিয়ে প্রশ্ন এবং হরিশকে নিয়ে একটা খুবই সুন্দর প্রশ্ন, অনেকেই না পারতে পারো, নোট ডাউন করো। শম্ভুনাথ বাবু কাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে? শম্ভুনাথ বাবু কাকে কি বলো দেখি? চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। এটারও উত্তর হচ্ছে হরিশ। কেন? কারণ হচ্ছে বিয়ের কয়দিন আগে শম্ভুনাথ বাবু অনুপমকে দেখতে আসে, বলো দেখি? বিয়ের 3 দিন আগে শম্ভুনাথ বাবু অনুপমকে দেখতে আসে। বিয়ের কয়দিন আগে? 3 দিন আগে। পুরোটাই হরিশের কথার উপর বিশ্বাস করে বিয়ের মাত্র 3 দিন আগে শম্ভুনাথ বাবু কলকাতায় এসে অনুপমকে আশীর্বাদ করে যায়। তাহলে হরিশকে নিয়েও যত পসিবল কোশ্চেন ছিল আশা করি উত্তর হয়ে গেল। শম্ভুনাথ বাবুর বয়স বিয়ের সময় 40-এর এসপার ওসপার। শম্ভুনাথ বাবু খুব ঠান্ডা স্বভাবের মানুষ এবং একই সাথে তিনি প্রতিবাদী এবং ব্যক্তিত্বপূর্ণ মানুষও বটে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ওকে, তারপরে মহত্বের কাহিনী। এখন আমরা অনুপমকে, অর্থাৎ আমাদের কি গল্প বলো দেখি? আমরা অপরিচিতা গল্পে ইতি টেনে আমরা এখন বিলাসিতে চলে যাই। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর করো। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যঙ্গার্থে। এখন তোমাদেরকে এই ব্যঙ্গার্থে সিচুয়েশনটা ক্লিয়ার করে দেই। ব্যঙ্গার্থ মানে হচ্ছে ব্যঙ্গ করে, অর্থাৎ কোনো জায়গায় কাউকে টিটকারি মারে যেই কথা বলা হয়। যেমন তোমাকে অনুপমকে মানুষ কেউ কাউকে শিমুল ফুল আর মাকাল ফল বলে, এটাও কিন্তু পণ্ডিত মশাই ব্যঙ্গ করে অনুপমকে, অর্থাৎ সোজা বাংলায় বাঙালির ভাষায় টিটকারি মারা। কি মারা? টিটকারি মারা। যাকে কি বলো দেখি? আরও যদি ভাবো তাহলে কি রোস্ট করা। ঠিক আছে, তোমাদের জেনজি সভ্যতার ভাষায় বলি সেটাকে কি বলে? রোস্ট করা। তাহলে কেউ যদি কোনো শব্দ দ্বারা কোনো সিচুয়েশনকে রোস্ট করে সেটা মানেই হচ্ছে ব্যঙ্গার্থ। আর যদি কোনো কিছুকে নতুন অর্থ সাজায়, যেমন সোনার তরী কবিতায় সোনার ধান, এই জায়গায় কিন্তু সোনার ধান বলতে ব্যঙ্গ করে নাই, বরং এখানে কি করেছে বলো দেখি? ব্যঞ্জন করছে, একটা সুন্দর শব্দের ব্যঞ্জন ঘটাইছে, সেটার উত্তর হবে ব্যঞ্জনার্থে। এই জন্য পড়ে দেখবাম। এখন বিলাসী গল্পে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। বলতে এই মহত্বের কাহিনী কি? এই যে সমাজে বিদ্যমান কি? সমাজে বিদ্যমান অসচেতনতা, ও তারপরে সমাজে বিদ্যমান সমস্যা, তারপর জাতপাত উঁচু নিচুর যে ঘটনা, এই ঘটনাগুলোকে, এগুলো বাজে ঘটনা কি তিনি ব্যঙ্গ করে বলছে এগুলো মহত্ব, অর্থাৎ রোস্ট করছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে যাই। তারপরে কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামেরই ছেলে, পাড়াগাঁয়ের ড্যাশেই মানুষ। বিলাসী গল্পে এ বাক্যের শূন্যস্থানে কি বসবে? উত্তর করো। বললাম না আমার ক্লাসে টাইম লাগবে, যদি আরও ইন ডিটেলস বলতাম, অপরিচিতা আরও ইন ডিটেলস বাকি আছে, এটা তোমাদের পিডিএফে পেয়ে যাবা। ঠিক আছে, এই জন্য একটা এমসিকিউ এর সাথে কম করে হলেও তোমাদের প্রত্যেকটা এমসিকিউ 60টা করে, যদি হিসাব করো অলরেডি 100+ এমসিকিউ এর অ্যান্সার আমরা করে ফেলছি। এইটাই হচ্ছে জায়গা যে একটা অধ্যায় থেকে কতগুলো পসিবল কোশ্চেন আছে। ঠিক আছে, ওকে।
আলো বাতাস, আলো বাতাস যারা বলছো উত্তরটা ভুল ভাইয়া, বইয়ে, এটা একদম জ্ঞানমূলক প্রশ্ন। মৃত্যুঞ্জয় পল্লীগ্রামেরই ছেলে, পাড়াগাঁয়ের কিসে মানুষ, তেলে জলে মানুষ। কিসে মানুষ, তেলে জলে মানুষ। তারপরে চলো, বাঙালির বিষ কথাটি বলতে শরৎচন্দ্র কি বুঝিয়েছেন? উত্তর করো। ওটা একদম সহজ প্রশ্ন। সহজ প্রশ্ন কি বলো দেখি? বাঙালির পিডিএফ এই যে দেখো এডুকেশন পিন করে দিয়েছে তোমাদের কমেন্ট সেকশন আছে, ওয়েট দেখো তোমাদের কমেন্ট সেকশনটা চেক করো, এখানে হচ্ছে এডুকেশন থেকে একটা কমেন্ট আছে, সেই কমেন্টে লেখাই আছে। আচ্ছা দেখতে পাচ্ছ কিনা, দেখা যাবে না, আমরা এটাতে প্রাইভেসি গ্লাস দেওয়া তো বাইরের অ্যাঙ্গেল থেকে দেখতে পারবা না। যাই হোক, ওখানে দেখো এডুকেশনের যে কমেন্টটা আছে ওখানে গ্রুপের লিঙ্ক আছে, করতে পারবা। ওকে, বাঙালির বিষ কথাটি বলতে শরৎচন্দ্র কি বুঝিয়েছেন? শরৎচন্দ্র বুঝিয়েছেন হচ্ছে তোমার, দেখি সবাই বলছে ক্ষণস্থায়ী কর্তৃ। ইয়েস, বাঙালির বিষ কিসের বিষ নয়? বাঙালির বিষ সাপের বিষ নয়, বা সাপের বিষ তো বাঙালির বিষ নয়। এই উক্তিটা ভালো করে ব্যাখ্যার জন্য আসবে। বিলাসী থেকে যদি প্রশ্ন আসে, এই প্রশ্নটা আসবেই, ব্যাখ্যাটা বলে দেই। সাপের বিষ তো বাঙালির বিষ নয়, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? বাঙালির বিষ বলতে বিলাসী গল্পে মূলত বাঙালির মাঝে বিদ্যমান ক্রোধ বা তাদের মাঝে বিদ্যমান মনোমালিন্যকে বোঝানো হয়েছে, যা খুবই ক্ষণস্থায়ী হয় এবং কিছু সময় পরে তা মিটমাট হয়ে যায়। কিন্তু সাপের বিষ এমন কিছু নয়, বরং তা যদি কারো শরীরে প্রবেশ করে বেশিরভাগ ক্ষেত্রেই সেই বিষ নিরসন করা সম্ভব হয় না। অর্থাৎ কি বলো দেখি, সেই বিষের কারণে মৃত্যু ঘটে। অর্থাৎ সোজা কথায় সাপের বিষ বাঙালিদের বিষের মতো বা তাদের মাঝে বিদ্যমান ক্রোধের মতো ক্ষণস্থায়ী কোনো বিষয় নয় বলেই ব্যঙ্গ করে এই উক্তিটা করা হয়েছে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, চলো আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন কত ছিল? উত্তর করে ফেলো, মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন কত ছিল? একদম জ্ঞানমূলক প্রশ্ন। এই জায়গায় উত্তর কিন্তু দুইটাই হবে, 20 থেকে 25 বিঘাও ঠিক, 20 থেকে 25 বিঘাও ঠিক। 20 থেকে 25 মানে কি? 20 মানে 20। এটা একদম ছোট বাচ্চার প্রশ্ন, দুইটা উত্তরই এখানে সঠিক, কও সঠিক, খও সঠিক। নেক্সট কোয়েশ্চেন, ন্যাড়ার মাদুলি কবচ মৃত্যুঞ্জয়ের সাথে কোথায় গিয়েছিল? ন্যাড়ার মাদুলি কবচ মৃত্যুঞ্জয়ের সাথে কোথায় গিয়েছিল? শ্মশানে, জাহান্নামে, কবরে, নাকি নদীগর্ভে? বলছো জাহান্নামে? এই এটার উত্তর করো। ন্যাড়ার মাদুলি কবচ মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে কোথায় গিয়েছিল? জাহান্নামে কেমনে গেল? শরৎচন্দ্রের রচনায় জাহান্নামের ইয়া বাবা? একজনের উত্তর হয়েছে কবরে। উত্তরটা কি হবে বলো দেখি? ন্যাড়ার মাদুলি কবচ মৃত্যুঞ্জয়ের সাথে কোথায় গিয়েছিল? কবরে গিয়েছিল। এখন এই জায়গাটা ক্লিয়ার করে দেই এবং এখান থেকে রিলেটেড প্রচুর প্রশ্ন পাবা। সেটা কি? সেটা হচ্ছে হিন্দুদের জাত প্রথা সম্পর্কে জানতে হবে। জেনে রাখো, মৃত্যুঞ্জয় কি জয়? মৃত্যুঞ্জয়ের জাত আর গোত্র বা বংশ এক নয়। জাত বা বংশ এক নয়। মৃত্যুঞ্জয়ের জাত হচ্ছে কায়স্থ, তার বংশ হচ্ছে মিত্তির। এটাকে বাঙালি বানাইছে মিত্তির, আসলে বলে মৈত্র। ঠিক আছে, তাহলে কি বলো দেখি? মৃত্যুঞ্জয়ের জাত হচ্ছে কায়স্থ জাত, তার বংশ কি? মিত্তির বা মৈত্র বংশ। তার জ্ঞাতি খুড়ো বা কাকার নাম কি? তার জ্ঞাতি খুড়া বা কাকার নাম হচ্ছে নালতের মিত্তির। তার কাকার নাম কি? তার কাকার নাম হচ্ছে নালতের মিত্তির। এবং মৃত্যুঞ্জয় কি বলো দেখি? কল্যাণ, আমাদের
কাকে বিয়ে, বিলাসীকে বিয়ে করার পর মৃত্যুঞ্জয় আমাদের কাকে, বিলাসীকে বিয়ে করার পর তার জাত কি হয়ে যায়, সে মাল্য জাতের হয়। সে মাদুলি কবচ এগুলো সব পরে দাঁড়িয়ে রাখে। আমাদের ন্যাড়া যখন কোথা থেকে, ন্যাড়া কিন্তু কামাখ্যায় গিয়েছিল। ন্যাড়া কোথায় গিয়েছিল, কামাখ্যায় গিয়েছিল, কিন্তু মশার কামড়ের কারণে সে ফিরে আসে। কামাখ্যায় গিয়েছিল কি হইতে, সাধু হতে গিয়েছিল কামাখ্যায়, মশার কামড়ে সে ফিরে আসে। ফিরে আসে সে দেখে, কখন দেখে, দুপুরবেলা দেখে মৃত্যুঞ্জয়কে, তারপর দুজন একসাথে হয়ে যায়। তো সেই জায়গা থেকে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রথমে যাচ্ছিল কায়স্থ, পরে সে কাকে, বিলাসীকে বিয়ে করে মাল্য হয়ে যায়। এবং মাল্য হিন্দু হওয়া সত্ত্বেও তারা যেহেতু নিচু বর্ণের, তাদেরকে শ্মশানে আর পোড়ানো হতো না, তাদেরকে বরং কবর দেওয়া হতো, মুখে আগুন দিয়ে, একটু আগুন লাগিয়ে দিয়ে তাদেরকে মাটি চাপা দেওয়া হতো। সেই কারণে যেহেতু মরার সময় কি আমাদের মৃত্যুঞ্জয় মাল্য হিসেবেই মরছে, সে কারণে তার আর আগুন নসিব হয়নি, তাকে কবর দেওয়া হয়। এবং এই কবরের মধ্যেই মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পর বিলাসী ন্যাড়াকে কি দেয়, বিলাসী ন্যাড়াকে শপথ দেয়। বিলাসী ন্যাড়াকে শপথ খাওয়ায় যে আমাকে ছুঁয়ে তুমি শপথ করো, এ কাজ তুমি আর কখনো করবা না, মানে এই যে সাপ ধরার কাজ ন্যাড়াকে বাদ দিয়ে দিতে বলে। সে কারণে ন্যাড়া এটা বলে যে কি বলো দেখি, ন্যাড়ার মাদুলি কবচ মৃত্যুঞ্জয়ের সাথেই তার কবরে চলে গিয়েছিল, অর্থাৎ তার আর সাপ ধরার কাজ হয়নি। ঠিক আছে। এবং এই সাপ ধরার কথাই যখন আসছে, সাপটাও বলে রাখি, খরিশ গোখরা সাপ। কোন সাপ, খরিশ গোখরা সাপ মৃত্যুঞ্জয়কে কামড়িয়েছিল। মৃত্যুঞ্জয়কে কোন সাপ কামড়ায়, খরিশ গোখরা সাপ মৃত্যুঞ্জয়কে কামড়ায়। সাপ কামড়ানোর কত মিনিট পর, সাপ কামড়ানোর 10 থেকে 15 মিনিট পর মৃত্যুঞ্জয় বমি করে। সাপ কামড়ানোর কত মিনিট পর, 10 থেকে 15 মিনিট পর মৃত্যুঞ্জয় বমি করে। এবং এখান থেকে একটা লাইন আসে, বিষ হরির দোহাই বোঝে আর খাটে না। এটা দ্বারা কি বোঝানো হয়েছে, বিষ হরি মানে হচ্ছে বিষের দেবতা, অর্থাৎ মনসা। এখন বিষ হরির দোহাই বুঝে আর খাটে না, এই কথাটা মৃত্যুঞ্জয় যখন বমি করে তারপরে ন্যাড়া বলে। কেন, কারণটা ক্লিয়ার করে দেই। যখন কাউকে সাপে কামড়ায়, বিভিন্নভাবে তার বিষটাকে শরীরে ছড়িয়ে পড়া থেকে আটকানো হয়। কিন্তু যদি কোনোভাবে সাপের বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়ে, তাহলে আক্রান্ত ব্যক্তি বমি করে। এবং এই বমির লক্ষণ দ্বারা বোঝা যায় যে সেই লোকের পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়েছে, তাকে আর বাঁচানো সম্ভব নয়। মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রেও যখন মৃত্যুঞ্জয় বমি করে ফেলে, তখন ন্যাড়া বুঝে যায় তাকে আর বাঁচানো সম্ভব নয়। অর্থাৎ কি, বিষ হরির যে দোহাই দেওয়া হচ্ছে বা মনসার জন্য যে মন্ত্র পড়া হচ্ছে, সাপের বিষকে যে গালি দেওয়া হচ্ছে, কিছুই আর কাজে দিবে না, কেননা মৃত্যুঞ্জয়কে আর বাঁচানো সম্ভব নয়। ঠিক আছে। তাহলে এটা ন্যাড়া কখন বলছে, মৃত্যুঞ্জয় বমি করার পরে। কেন বলছে, কারণ সে বুঝতে পারছে মৃত্যুঞ্জয়কে বা কি করা আর বাঁচানো আর পসিবল না। ওকে, ঠিক আছে। তারপরে চলো, তারপরে হচ্ছে বিলাসী গল্পে ব্যবহৃত 4th ক্লাস শব্দটি বর্তমানে কোন শ্রেণীকে বোঝায়। মৃত্যুঞ্জয় কি বলো দেখি, বিলাসী গল্পে ব্যবহৃত 4th ক্লাস শব্দটি বর্তমানে কোন শ্রেণীকে বোঝায়। এখানে একটা উত্তরটা ভুল আছে, আমি লেট মি ফিক্স দ্যাট। ওকে, তাহলে ঠিক আছে। এই জায়গায় দেখো, কেউ প্রশ্ন করেছো, গুড। তো সপ্তম শ্রেণীকে বোঝায়। কিকে বোঝায়, সপ্তম শ্রেণীকে বোঝায়। কেন বোঝায়, দেখো সেই সময়ে স্কুল সিস্টেম উল্টো পাশে যেত। অর্থাৎ তুমি জানো, যখন একটা প্লেনে উঠো তুমি, তোমার সবচেয়ে ভালোটাকে কি 10th ক্লাস বলে না, কিন্তু 1st ক্লাস বলে। তার চেয়ে কম দামি সিট 2nd ক্লাস, তার চেয়ে কম দামি সিট 3rd ক্লাস,
4th ক্লাস ইভেন তুমি যখন কোনো কি বলো দেখি গ্রেড দেখো যে 1st 2nd 3rd এইভাবে করি, কিন্তু যখন আমরা পড়ায় উন্নতি করি আমাদের সংখ্যাগুলো উল্টো পাশে হয় না, কিন্তু সেই সময় আমরা যেভাবে 1st 2nd 3rd হইতাম ঠিকভাবে পড়ার উন্নতিটাকেও সেইভাবে বলা হতো। অর্থাৎ তোমার শুরু হতো 10 থেকে, তারপরের বছর তুমি উঠতা 9-এ, তারপরের বছর উঠতা তুমি 9th ক্লাস, তারপরে 8, তারপরে কি উল্টা পাশ দিয়ে। তাহলে আমাদের এখান থেকে 10 ছিল 1st ক্লাস, তারপরে কি 9 ছিল 2nd ক্লাস, 8 ছিল 3rd ক্লাস এবং 7 ছিল 4th ক্লাস। এরকম করে যে কোনো ক্লাসের উত্তর করতে পারবা তোমরা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে, তারপরে চলো, বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়কে অন্ন পাপের জন্য দায়ী করেছিল? এটা সোজা কথা, মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়া বা নালতের মিত্তি তাকে অন্নপাপের জন্য দায়ী করেছিল। কেন? কারণ হচ্ছে সে নিচু জাতের মেয়ের হাত থেকে ভাত খেয়েছিল। কার হাত থেকে? বিলাসীর হাত থেকে। বিলাসী কারণ বিলাসীরই সেবায় মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে ওঠে। এবং বিলাসীকে কিসের সাথে তুলনা করা হয় এটাও মনে রাখো, ফুলদানিতে ভিজিয়ে রাখা। কিসের সাথে বলো দেখি বিলাসীকে তুলনা করা হয়? ফুলদানিতে ভিজিয়ে রাখা ফুলের সাথে বিলাসীকে তুলনা করা হয়। কিসের সাথে? ফুলদানিতে শুকিয়ে যাওয়া কি বলো দেখি ফুলের সাথে বিলাসীকে তুলনা করা হয়। ওকে, এই ছিল আমাদের বিলাসী গল্পের আলোচনা। তারপরে আমাদের চলে আসে হচ্ছে কি দিবারাত্রির কাব্য কি, এটা উত্তর করো। এটা নিয়ে প্রশ্ন আছে, এই রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। দিবারাত্রির কাব্য কি, কে পারবা? এটার আগে উত্তর করো, তারপর আমি আলোচনায় আসছি। ওকে, তারপরে হচ্ছে সাপের আলোচনাটাও বলে দিই যে কয়েক বছরের জন্য সাধু সিদ্ধির জন্য গিয়েছিল। আরও আলোচনা আছে হচ্ছে খাবার কিনে খাওয়ানোর কার সুবিধা বেশি, মৃত্যুঞ্জয়ের। তারপরে সবাইকে কত স্কুল থেকে স্কুলে পড়তে যেতে বাচ্চাদের হাঁটতে হতো 2 ক্রোশ পথ। কয় ক্রোশ? 2 ক্রোশ পথ হাঁটতে হতো। এবং একই সাথে বিদ্যার্জন করতে সবাইকে মোট কত পথ হাঁটতে হতো? বিদ্যার্জন করতে 4 ক্রোশ, স্কুলে যেতে কয় ক্রোশ? 2 ক্রোশ পথ হাঁটতে হতো। কিছু মানুষ শহর ছেড়ে গ্রামে কেন চলে যায়? ওই যে 4 ক্রোশ পথ হাঁটা, স্কুলে যাওয়া আবার স্কুল থেকে আসার ভয়ে। তারপরে হচ্ছে প্রশ্ন যে কে বলো দেখি কোথায় লুকাবেন তা খুঁজে পান না বিদ্যার দেবী সরস্বতী তাদের এই কষ্ট দেখে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আরও একজন আছে, 25 বছরের সংসার। ন্যাড়ার আত্মীয়ের সাথে তার স্ত্রীর সংসার কত বছরের? 25 বছরের সংসার। ভূদেব বাবুকে, ভূদেব বাবু হচ্ছে ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়, যিনি কি করছেন? ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় হচ্ছে যিনি পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ এগুলো রচনা করেন। কি কি? পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ এবং বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ কে ছিলেন? বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়। এখন এটার উত্তর করেছো? এইটা তোমাদের সিলেবাসে আছে ভাইয়া, দিবারাত্রির কাব্য তোমাদের অপশনেই আছে। ঠিক আছে, দিবারাত্রির কাব্য কি একটা রচনা। এই রচনাটা তোমরা অনেকেই দেখে মনে করো এটা কার বলো দেখি, কে বলতে পারবা? দিবারাত্রির কাব্য কে রচনা করেন দেখি, কে পারো? দিবারাত্রির কাব্য কে রচনা করেন? স্বর্ণা উত্তর করো দেখি। দিবারাত্রির কাব্য তোমাদের সিলেবাসে নাই রে, এটা ওই সিলেবাসের কাহিনী না। ঠিক আছে, বলছি। ওকে, দিবারাত্রির কাব্য এইটা নিয়ে কনফিউশন। দিবারাত্রির কাব্য হচ্ছে একটা উপন্যাস। শেষের কবিতা কি? শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস। শেষে লেখা আছে কবিতা, কিন্তু এই দুটোই কি বলো দেখি? এই দুটোই হচ্ছে এক একটা উপন্যাস। এবং তারপরে আরেকটা আছে হচ্ছে শেষের লেখা। কি বলো দেখি? শেষের লেখা। শেষে আছে লেখা কিন্তু তারপরেও সেটা হচ্ছে কাব্যগ্রন্থ। তো এই দুইটা কনফিউশন নাম জেনে রাখো। দিবারাত্রির কাব্য কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। ইয়েস, মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য একটা উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এটাও একটা উপন্যাস। শেষের লেখা যে আছে, শেষের লেখা হচ্ছে একটা কি? কাব্যগ্রন্থ। ক্লিয়ার?
ওকে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আলোচনা। আজকে আমরা কি বিলাসী আর অপরিচিতা শেষ করলাম। মানিক বাবাজির একটা কনফিউজিং এমসিকিউ জানলাম। তোমাদের ক্লাসে টাইম লাগবে, শুধু এসে এমসিকিউ করালে আসলে পসিবল না। তারপরে তোমাদেরকে পিডিএফ দিব, পিডিএফগুলো খুব সুন্দর সাজানো থাকবে। সেই সাজানো পিডিএফগুলো সবাই খুব সুন্দরভাবে করবে। সে পর্যন্ত তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। ফ্রেন্ডদেরকে ক্লাসে ডাকবা, কারণ আমার ক্লাস চলে গেলে আর ব্যাক পাওয়ার সুযোগ নেই। প্রচুর রেগুলার প্রচুর করে ক্লাস হবে, সে কারণে আসলেই বলছি। আর মাঝখানে আমি ফাঁকা পেলে খুব দ্রুত আবার চলে আসছি তোমাদের জন্য। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা কেমন লাগলো একটু জানাও। ওকে, এইচএসএ 24 ব্যাচ তোমাদেরকে নিয়ে আমাদের জার্নি শুরু হচ্ছে, এবং এই জার্নির শেষটাও আলহামদুলিল্লাহ বেশ সুন্দর হবে। ঠিক আছে, ওকে। বাংলা নিয়ে আর চিন্তা করতে হবে না তোমাদের। ঠিক আছে, তোমাদের সবার জন্য শুভকামনা। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ক্লাসটাতে একটা রিয়েক্ট দিয়ে দাও। ওকে, সবাই ক্লাসটাতে একটা সুন্দর করে রিয়েক্ট দিয়ে দাও। ভাইয়া তোমাদেরকে নিয়ে জার্নিটা শুরু করলাম, এবং এই জার্নিটা একদম কিন্তু বিনামূল্যে হচ্ছে তোমাদের জন্য, জাস্ট ফ্রম গ্র্যাটিটিউড। এই পুরো সময়টাতে এখন অ্যাডমিশন শেষ, আমরা ফাঁকা, কিন্তু তোমাদেরকে ছাড়তেছি না। তোমাদেরকে নিয়ে আমরা একদম অ্যাডমিশন থেকে আরও ভালো একটা রেজাল্টে আশা করি, তাই না? একদম শুরু থেকে এরকম অনেক কয়েকজন ছিল জাস্ট ওই ম্যারাথনের টাইম থেকে একসাথে আছে, তারপর সে কারো ঢাবিতে চান্স হয়েছে, লাস্ট কিছুদিন কেউ একটু ব্রোকেন ছিল, হচ্ছে না, আবার গুচ্ছে গিয়ে সে হাজারের মধ্যে চান্স পাইছে। এমন অনেক স্টুডেন্টের মেসেজে আমার ইনবক্স ভর্তি। এমন মানুষ কিন্তু তোমরাও হইতে যাচ্ছ। তো সেই ডেডিকেশনটা দাও, ইনশাল্লাহ ভাইয়াদের সাথে তোমাদের দেখা হবে কখন? একদম একটা বছরের পুরো অ্যাডমিশন জার্নির পরে ইনশাল্লাহ কোথায় দেখা হবে? দেখা হবে তোমাদের বিজয়ে, একটা পাবলিকিয়ান হয়ে ভাইয়াদের কাছ থেকে ক্রেস্ট নিবা সংবর্ধনার। সেই শুভকামনাই থাকলো তোমাদের জন্য। বেস্ট অফ লাক, নিজের সেরাটা দাও। আসসালামু আলাইকুম।